আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে। আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এ বছরের দিবসটির প্রতিপাদ্য হল সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার শ্রমিকদের জীবনযাত্রায় মনোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বলেছেন, নিয়মিত মজুরি পর্যালোচনা করে শ্রমিকের ন্যায্য মজুরি ও নারী পুরুষ সমান মজুরি নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর। তবে তো ছাত্র দলের জন্য অন্য আবেগ কাজ করছে। আপমর যে শ্রমিক জনতা যেভাবে অবহেলিত ছিল, আজকে দ্রব্যমূল্য সহ বিভিন্নভাবে উনি যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছেন, যাতে শ্রমিক নেতৃবৃন্দ খেয়ে দিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন, এটুকু আমরা প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য দেবেন সরকার প্রধান। এ বিষয়ে বিস্তারিত জানাতে নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, সমাবেশ ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? দুপুর 2:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান মে দিবসের আজকের এই শ্রমিক সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশের ইতিহাসে এটি কোনো প্রথম ঘটনা। সরকার প্রধান থাকা অবস্থায় কোনো প্রধানমন্ত্রী এভাবে রাজপথে শ্রমিকদের সঙ্গে শ্রমিক সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখবেন, এটি কিন্তু বাংলাদেশের প্রথম ঘটনা। দুপুর 2:30টায় শ্রমিক সমাবেশটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মঞ্চে ইতিমধ্যে জাসাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি প্রস্তুতি চলছে। যেহেতু সকাল থেকে একটি বৈরী আবহাওয়া ছিল, এই নয়াপল্টন এলাকা কিন্তু পানিতে একেবারে নিমজ্জিত ছিল। সেই পানিগুলো কিন্তু আমরা দেখেছি সিটি কর্পোরেশনের যারা কর্মী রয়েছে তারা পরিষ্কার করেছে এবং ছাত্র দলের যারা স্বেচ্ছাসেবক ছিল তারা কিন্তু পানিগুলো পরিষ্কার করে ফেলেছে। ইতিমধ্যে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি প্রস্তুতি চলছে। আমরা যেটি দেখেছি যে নাইটাঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার কিছু দূর পর পর কিন্তু এলইডি স্ক্রিন বসানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকবার জানানো হয়েছিল যে আজকের এই শ্রমিক সমাবেশটি কিন্তু স্মরণকালের সবচেয়ে বড় একটি সমাবেশ তারা করতে যাচ্ছে এবং সেই লক্ষ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং শ্রমিক দল সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সব সংগঠনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এখন একেবারে মঞ্চ প্রস্তুত, সাউন্ড সিস্টেম, এলইডি সবই কিন্তু প্রস্তুত রয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে ঢাকার বিভিন্ন স্থান থেকে কিন্তু ছোট ছোট করে বিভিন্ন শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু মিছিল সহকারে এই সমাবেশ স্থলে আসছে এবং জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে আসলে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া, বিশেষ করে এখন দ্রব্যমূল্যের একটি ঊর্ধ্বগতি চলছে, সেই সঙ্গে নানা ধরনের নিত্য পণ্যের যে দাম রয়েছে সেই দামের কারণে কিন্তু শ্রমিক সমাজ দিশেহারা অবস্থায়। এই বিষয়গুলো শ্রমিক নেতারা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে শ্রমিকদের জীবনমান উন্নয়নে বা শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তনে কী ধরনের পরিকল্পনা তাদের রয়েছে সরকারের পক্ষ থেকে সেটি প্রধানমন্ত্রী আজকের এই সমাবেশ থেকে তুলে ধরবেন। তো সব মিলিয়ে এখন মঞ্চ প্রস্তুত, শেষ সময়ের প্রস্তুতি চলছে। ফারহিনা, ধন্যবাদ। শ্রমিকের স্বপ্ন খুব বড় কিছু নয়, দুবেলা পেট ভরে খাওয়া, সন্তানের মুখে হাসি আর একটু সম্মানের জীবন। আর সেই ছোট্ট স্বপ্নটুকু পূরণ করতেই ঝরাতে হচ্ছে রক্ত, ঘাম আর না বলা হাজারো কষ্ট। কিন্তু তারপরও কতটা অধিকার পাচ্ছেন তারা? মহান মে দিবসে সেই সকল অধিকার বঞ্চিতদের না বলা কথা তুলে ধরেছেন সর্দার রাজীব। ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। মাহবুবুর রহমান জীবনের ঝুঁকি নিয়েই নিপুণ হাতে গড়ে তুলছেন সভ্যতার অট্টালিকা। তার মতোই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নতুন নতুন ভবন গড়ছেন শহীদুল। কিন্তু নিজেদের অধিকার কতটা গড়তে পেরেছেন তারা? শ্রমিক জীবনে অনেক কষ্ট। এই যে সারাদিন কাজ করে সন্ধ্যা টাকা দেয়,
কাজ না করলে টাকা দেবে না, 2 দিন যদি শুয়ে বসে খাই টাকা দেবে না। মে দিবস বাণী কবে আমি তো সঠিক জানি না। যে বয়সে বইয়ের পাতায় স্বপ্ন আঁকার কথা সেই বয়সেই রিপন ধরেছে মেশিনের হাতল। তার মতো জীবন যুদ্ধে নেমেছে ইব্রাহিমও। কিন্তু কেন? কাজ কাম না করলে কি হবে নি? আমরা তো মধ্যবিত্ত পরিবার চালানি লাগে, তো কাজ করাই লাগবে আমাদের। কাজ করি, আমাদের নিজের মতো চলাফেরা করি, কাজ শিখতেছি, ভবিষ্যতে কাজে লাগবে। কারণ বাজারের মিন্তি শ্রমিক রমিজা বেগম। যেখানে 5 সন্তানের পরিবারে একমাত্র ভরসা তিনি, সেখানে অধিকার চাওয়ার সময় কোথায়? কিনো ক্রমে চলে, ঘর ভাড়া দেওয়ার লাগে 3000 টাকা বেড়া, না চললেন করণ যাবে কি কামাই আছে এখন। তাদের মতো জীবন নিয়ে অভিযোগ নেই পোশাক শ্রমিক আনোয়ার কিংবা রিক্সা শ্রমিক বেলায়েতের। তাই অধিকার বা অনধিকার নিয়েও নেই কোনো ভাবনা। আমাকে হলো পেট দিয়ে আমরা কাম করি, এইটা কথা না সে বুঝেন, একদিন না চলে বলছেন আমাকে চলে না। চাকরির শেষে একটা পেনশন বা মোটা অঙ্কের একটা টাকা পাওনা, ওইটা আমরা পাই না। মাহবুব, রিপন বা রমিজার মতো আজও সবাই ছুটছেন শুধুই জীবিকার তাগিদে। শ্রমিকদের বলা হয় আধুনিক সভ্যতার নির্মাতা, কারণ তাদের রক্ত, ঘাম আর পরিশ্রমে সমৃদ্ধ হচ্ছে অর্থনীতির চাকা। কিন্তু তাদের জীবনের চাকা কতটা সমৃদ্ধ হয়েছে? নিজেদের অধিকার আদায় 140 বছর আগে রক্ত ঝরানো শ্রমিকদের উত্তরসূরিরা পেয়েছেন কি আদৌ তাদের অধিকার? দেশের শ্রমিকরা ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন 8 ঘন্টা কাজের অধিকার এখনো বাস্তবায়ন হয়নি। সরকার, রাষ্ট্র, শ্রমিক সবাই পালন করে। বাস্তব হচ্ছে এটা শ্রমিক শ্রেণীর দিবস, এটা শ্রমিকরাই পালন করবে। পৃথিবীর কোথাও আমি দেখি না যে এক অফিস আদালত ছাড়া কোথাও শ্রমিকদের দাবি আদায় হয়েছে। দারোয়ানে চাকরি করে, গার্মেন্টস শ্রমিকের চাকরি করে, কলকারখানায় যারা চাকরি করেন, কারো 8 ঘন্টার ডিউটি তারা পাচ্ছে না। শুধুমাত্র কাগজেই তাদের 8 ঘন্টা ছোট মাইন রয়ে গেছে। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে বহু প্রাণহানির পাশাপাশি ফাঁসিতে ঝোলানো হয় অনেককে। সেই থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে শ্রমিক দিবস। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। ছুটির দিনে ভোরের আলো পুরোপুরি ফুটে ওঠার আগেই রাজধানীতে শুরু হয় ঝুম বৃষ্টি। হঠাৎ এমন মুষলধার বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও সকালে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। বৃষ্টির ফলে রাজধানীর অনেক প্রধান সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং সাধারণ যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়েন। এদিকে আবহাওয়া অফিস বলছে মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সহ দুর্ভোগ বেড়েছে মানুষের। রাস্তা ডুবে যাওয়ায় যানবাহনও কম, ফলে কর্মজীবী মানুষদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 1500 বোরো চাষি। এছাড়া সুনামগঞ্জে নদী ও হাওরের পানি বৃদ্ধি না পেলেও দুর্ভোগ কমেনি কৃষকদের। হাওরে পানি জমে থাকায় ধান কাটা, মাড়াই ও শুকাতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। আবহাওয়ার আরও খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, টানা বৃষ্টিতে সুনামগঞ্জের সার্বিক অবস্থা জানাবেন। ধন্যবাদ ফারহিনা। যেমনটা সংবাদে বলছিলেন, গতকাল রাত থেকে সুনামগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাত হয়নি, যার কারণে সুরমা সহ অন্যান্য নদীর পানি তেমন বৃদ্ধি পায়নি। হাওরের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। গতকালকে রোদ থাকলেও আজকেও রোদের দেখা মেলেনি। মানে ধান শুকানোর জন্য পর্যাপ্ত যে রোদ, ধান এবং খড় শুকানোর জন্য সেই রোদের দেখা মেলেনি। মাঝে মাঝে গুঁড়ি বৃষ্টি হয়। কৃষকরা আসলে চরম সংকটে পড়েছেন ধান শুকানো, কাটা, মারাই সব কিছু নিয়ে। এবং বিভিন্ন হাওরে পানি জমে জলাবদ্ধতা হয়েছে, যার কারণে ধান কাটতে সমস্যা হচ্ছে। কৃষকরা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে বৃষ্টি দেওয়ায় ধান জমে আছে, শুকানো যাচ্ছে না, কলায় পড়ে আছে। এছাড়া হাওরে পানি থাকায় নৌকার অভাবে, শ্রমিকের অভাবে ধান কাটা যাচ্ছে না। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের, আমাদের পেছনে আছে এটি সুনামগঞ্জ সদর উপজেলার একটি হাওর, খরচার হাওর, দেখার হাওরের একটি অংশ। এই হাওরে বৃষ্টির পানিতে অনেক জমি ইতিমধ্যে তলিয়ে গেছে। কৃষকরা চেষ্টা করেছেন কাটার, আবার অনেকেই কাটতে পারেনি, এখনও নিমজ্জিত আছে ধান। আবার অনেকেই পানি থেকে নৌকা দিয়ে কেটে এনেছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই হাওরের তীরেই আছে আসলে কাঁচা ধান পড়ে আছে, মারাই করা যাচ্ছে না, শুকানো যাচ্ছে না।
কৃষকরা চরম সংকটে আছেন। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম। কৃষি বিভাগ যেটা আমাদেরকে জানিয়েছেন, আজ পর্যন্ত সুনামগঞ্জে যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে, কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 13,000 হেক্টর ফসল আক্রান্ত হয়েছে, চূড়ান্ত ক্ষতি হয়েছে 2,000। তবে সুনামগঞ্জের কৃষক এবং কৃষক সংগঠনদের দাবি অন্তত 20,000-এর উপরে বেশি হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ আরেকটা তথ্য জানিয়েছেন যে 20,000-এর উপরে কিছু কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা জলাবদ্ধতা, শিলাবৃষ্টি, অন্যান্য কারণে। ফারহিনা, এই ছিল সুনামগঞ্জ থেকে হাওরের ধান কাটা ও নদ নদীর পানি বৃদ্ধির সর্বশেষ। ধন্যবাদ। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃষ্টি ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শসা, বেগুন, ধুন্দুল, টমেটো সহ বেশ কিছু সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে পেঁয়াজ, ডিম ও ব্রয়লার মুরগিরও দাম বেড়েছে। পরিবহন খরচ বৃদ্ধি এবং খেতে পানি জমে ফসল তুলতে সমস্যা হওয়ায় বাজারে পণ্যের সংকট তৈরি হয়েছে। এছাড়া সয়াবিন তেলের দাম বাড়লেও সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। বেগুন, টমেটো, তারপরে ঢেঁড়স, পটল, কুমড়া, লাউ, এগুলো অত্যাধিক দাম। জ্বালানি সঙ্গে তেলের দাম বাড়াইছে বিভিন্ন অজুহাত, যারা আমদানিকারক, যারা মিল মালিক, তারা এত দাম বাড়ায়। এই যে আপনার চিনি ছিল 105 টাকা, এখন চিনি 110 টাকা। তেলের লিটার আবার 4 টাকা বাড়ানোর পর আবার সরবরাহ ঠিক করছে। এখন কিছুদিন আগে পোলট্রি নিয়েছিলাম 180, আজকে 200। কক একটু বাড়ছে, ককও কেজিতে 20 টাকা বাড়ছে। 360 নিয়েছিলাম, আজকে 380। একটা বাজেট নিয়েছিলাম যে আজকে 4টা মুরগি নেব, কিন্তু কিনতে এসে দেখলাম যে মুরগির দাম প্রচুর, সেজন্য আর কি 3টা মুরগি নিলাম। তো প্রতি কেজি 370 টাকা করে। ইলিশের ঝাটকা সংরক্ষণে টানা 2 মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা, মেঘনা সহ দেশের 6টি নদী অঞ্চলে মাছ শিকারে নেমেছেন জেলেরা। নৌকা ও জাল মেরামত করে নদীতে নামেন চাঁদপুরের হাজার হাজার জেলে। শরীয়তপুরের 50,000 জেলে নতুন উদ্যমে নদীতে নেমেছেন। এদিকে নিষেধাজ্ঞার ফলে এবছর ইলিশের উৎপাদন বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা। প্রতিবারের মতো এবছরও ঝাটকা সংরক্ষণে দেশের 6টি অভয়াশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয় 1 মার্চ থেকে। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, বৈরী আবহাওয়ায় জেলেরা তো নদীতে মাছ ধরতে নেমেছেন, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? যেমনটি বলছিলেন, আসলে বৈরী আবহাওয়ায় গতকাল রাত 12টার পরে কিন্তু জেলেরা নদীতে মাছ ধরার জন্য নেমেছে। 2 মাস বিরতির পরে কিন্তু তাদের এই আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু মাছ ধরার জন্য নেমেছে। কিন্তু বৈরী হওয়ার জন্য সব জেলেরাই নামতে পারে না, কিছু কিছু জেলে নেমেছে। তবে আজকে ভোরেই কিন্তু অনেক জেলে নেমেছে, তারপর আজকে বৈরী আবহাওয়া রয়েছে। আজকে আমরা এখানে মাছ ঘাটে, চাঁদপুরের সর্ববৃহৎ মৎস্য আড়তে বড় শিশু মাছ ঘাটে আমি এখন দাঁড়িয়ে আছি, যেখান থেকে সেইখানে কিন্তু চাঁদপুরের সর্ববৃহৎ এই আড়তে কিন্তু সব মাছ এখান আসে। এখান থেকে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, মানে অর্থাৎ বিভিন্ন অঞ্চলে কিন্তু এখান থেকে মাছগুলি সরবরাহ করা হয়। আর যে মাছটি এখানে এই সময় আসার কথা ছিল 500 থেকে 600 মনের মাছ আসার কথা, কিন্তু আজকে আমরা খবর নিয়ে দেখেছি যে এখানে এসেছে মাত্র 100 কেজি মাছ। অর্থাৎ সেই মাছগুলো কিন্তু ছোট আকারের, অর্থাৎ 400 থেকে 500 গ্রাম আর 700 থেকে 800 গ্রাম। আমি তাদের সাথে কথা বলেছি যে দামটা জানার জন্য, যে 400 থেকে 500 টাকা কেজি এই মাছটি কত দাম। তারা বলেছে এই মাছটির দাম হলো 1600 থেকে 1700 টাকা, এবং 700 থেকে 800 গ্রাম যে মাছটি, সেই মাছটির দাম হয়েছে 2600 থেকে 2700 টাকা, এবং 1 কেজির উপরে যে মাছগুলি রয়েছে সেই মাছগুলি রয়েছে 4500 টাকা থেকে 5000 টাকা বিক্রি করছে এখানে। তবে ধন্যবাদ। ময়মনসিংহে দিন দিন বেড়েই চলেছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা ও মৃত্যু। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট 22 শিশুর মৃত্যু হলো। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 28 শিশু। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে 24 শিশু সহ মোট চিকিৎসাধীন আছে 63 শিশু। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।